গল্পটা হলো মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার, যেখানে একটা সাধারণ পরিবার নিজেদের খুশির জীবন কাটাচ্ছিল, কিন্তু অন্ধকার, সেই অন্ধকার যেটা ওদের জীবনকে গিলতে চলছিল, আস্তে আস্তে ওদের কাছে আসছিল। করণ শর্মা, ওনার বউ আরতি আর ওনার ছোট ছেলে আরব সবাই আনন্দে থাকতো। আরতি রান্নাঘরে খাবার বানাচ্ছিল। জানি না এই সোসাইটিতে সবার বাড়িতেই কাজের লোক আসে, কিন্তু আমার বাড়িতে কেউ কেন আসতে চায় না, প্রত্যেকবার না করে দেয়। আরে আমি মদন হাউসকিপিং এজেন্সির সাথে কথা বলেছি, ওরা খুব শীঘ্রই একজন চাকরকে পাঠিয়ে দেবেন। করণ আর আরতির কথা চলছিলই যে হঠাৎ দরজায় কেউ নক করল। করণ দরজা খুলল। সামনে একজন মহিলা দাঁড়িয়েছিল। ওর চেহারা একটু রহস্যময় ছিল। আগে আপনি কে বলুন তো? আমি শান্তি, কাজের লোক। আমাকে মদন হাউসকিপিং এজেন্সি পাঠিয়েছে। আপনার কাজের লোক চাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কোত্থেকে আসছেন? আমার ঘর অনেক দূরে সাহেব। কতদিন হলো রান্না করছেন? গত 10 বছর ধরে সাহেব। ঠিক আছে শান্তি, একটা টেস্ট দিয়ে দাও। এখন আমাদের জন্য পনির টিক্কা মশালা বানাও। যদি পছন্দ হয় তাহলে আজ থেকে কাজ শুরু করে দাও। শান্তি রান্নাঘরে গেল আর পনির টিক্কা মশালা বানালো। ওর প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা হালচাল রহস্যময় ছিল। খাবার তৈরি হয়ে গেল আর ও সবাইকে পরিবেশন করল। বাহ, খুব টেস্টি। শান্তি, তুমি আজ থেকে কাজ শুরু করে দাও। কিন্তু আমার ঘর তো অনেক দূরে, আমি রোজ সেখানে যেতে পারবো না। কোনো ব্যাপার না, তুমি এখানেই থাকো, ওই হলো তোমার ঘর। আরতি শান্তিকে বাড়িতে একটা ঘর দিয়ে দিল। শান্তি ওই ঘরে চলে গেল। সন্ধ্যের সময় সূর্য ডুবছিল আর অন্ধকার ছড়িয়ে যাচ্ছিল। সীমা, ঘরের পুরনো কাজের লোক, যে এখন কাজ ছেড়ে যাচ্ছিল, নিজের কিছু জিনিস নিতে শান্তির ঘরে গেল। তো দেখল যে শান্তি আয়নার সামনে দাঁড়িয়ে আর নিজের চুলে চিরুনি করছে, কিন্তু আয়নায় যেই চেহারা দেখা যাচ্ছে সেটা মানুষ নয়, বরঞ্চ লাল লাল আর খোকলা চোখ, হলুদ চেহারা, বাইরে বের করা দাঁত, আর সেই ভূতিয়া চেহারা সীমাকে দেখে হাসল। ভূত, ভূত, বাঁচাও! সীমা ভয় চিৎকার করতে করতে বাইরে বেরোলো। ঘরের সব লোক ওদের কাছে এসে দাঁড়ালো। হাওয়ায় এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো। আরে কি হয়েছে সীমা? ওই 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 শান্তি, ও মানুষ নয়, ও ভূত। ওর চেহারা খুবই ভয়ঙ্কর ছিল। সীমার কথা শুনে করণ, আরতি আর বাকিরা শান্তির ঘরের দিকে এগোলো। আর ওখানে শান্তি শুধু চুল আঁচড়াচ্ছিল। ওর চেহারা নর্মাল ছিল আর কোনো ভূতিয়া চিহ্ন ছিল না। ভূত, ভূত, এটা কি করে হতে পারে? এক্ষুনি তো আয়নাতে ওর ভূতিয়া চেহারা ছিল। তুমি কাজ ছেড়ে যাচ্ছ, তার মানে এই নয় যে তুমি অন্যকে দোষ দেবে। চুপচাপ নিজের জিনিস ওঠাও আর বেরো এখান থেকে। সীমা নিজের জিনিস ওঠালো আর ভয় পেতে পেতে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও শুনশান একটা জঙ্গল দিয়ে যাচ্ছিল। শান্তির ভূতিয়া চেহারা বারবার ওর চোখের সামনে ভাসছিল। তখন ওর শান্তির আওয়াজ শুনতে পেল, সীমা, সীমা! এ তো শান্তির আওয়াজ। সীমা ভয় পেয়ে পেয়ে পেছন দিকে ঘুরল, কিন্তু কেউ ছিল না। ও চারপাশে দেখল, কিন্তু শান্তি কোথাও ছিল না। তখনই এক ভয়ঙ্কর আওয়াজ এলো, একবার ওপরে দেখো। সীমা ওপরের দিকে তাকালো আর ও চমকে গেল। শান্তি একটা গাছ থেকে উল্টো ঝুলছিল। ওর ভূতিয়া চেহারা, লাল চোখ ছিল আর মুখ রক্তে ভর্তি ছিল। ও হাসছিল। আমায় ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আরতিকে আমার ব্যাপারে বলে ভুল করেছ, এবার শাস্তি ভোগো। শান্তি সীমার গলা ধরল আর ওকে হাওয়ায় ঘোরালো। সীমার চোখ বাইরে বেরিয়ে এলো আর ও ছটফটাতে ফটাতে সেখানেই নিঃশ্বাস ত্যাগ করল।
রাতের সময় ছিল। কারণ নিজের ছাদে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছিল। তখনই ও ছাদের কোণায় অন্ধকারে এক মহিলাকে দেখতে পেল। এলোঝেলো চুল, সাদা শাড়ি, তার চেহারা দেখা যাচ্ছিল না। হাওয়ায় এক অদ্ভুত ঠান্ডা বইছিল। কে ওখানে? সেই মহিলা কিচ্ছু বলল না। কারণ কাছে গেল আর দেখল যে ওটা শান্তি, কিন্তু এখন ওর চুল নর্মাল হয়ে গেছে আর ও একটা শাড়ি পরে আছে। তুমি এখানে? ওই মহিলাটি কোথায় গেল যাকে আমি এখনই দেখেছিলাম? ও তো সাদা শাড়ি পরেছিল। ও আমি ছিলাম সাহেব, অন্ধকারে আপনি ঠিক করে দেখতে পাননি। তুমি এখানে কি করছো? যাও যাও, রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। শান্তি চুপচাপ খাবার বানাতে চলে গেল আর করণের মনে এক সন্দেহ জাগল। ও পেছনে ঘুরে দেখল আর ওখানে একটা কালো বেড়াল মরে পড়েছিল। ওর শরীর যেন কেউ আছড়ে আছড়ে খেয়েছে। এখানে তো একটু আগে শান্তি দাঁড়িয়েছিল। শান্তি আবার? পরিবার খাবার খাচ্ছিল, শান্তি ওখানেই চুপচাপ দাঁড়িয়েছিল। ওর চোখে এক অদ্ভুত চমক ছিল। শান্তি, তুমিও খাবার খেয়ে নাও। না, আমি খেয়ে নিয়েছি। কি? আমার আমার খিদে নেই, আপনি খান না। শান্তির কথা শুনে করণের সন্দেহ আরও গভীর হল। শান্তি কি সত্যি সেই কালো বিড়াল খেয়েছিল? ও চুপ থাকল আর শুতে চলে গেল। এবার রাত আরও অন্ধকার হতে চলেছিল। সকাল হয়ে গেছিল। করণ অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু ওর মাথায় সীমার কথাই ঘুরছিল। শান্তি ভূত, আর রাতে সে এলোঝেলো চুলওয়ালা মহিলা, সে কি সত্যি শান্তি ছিল? শান্তির আচরণ না আমার একদম ঠিক লাগছে না, জানো তো। আজকে বিকেলে আমি ওর ব্যাপারে মদন হাউসকিপিং এজেন্সির সাথে কথা বলে নেব। ততক্ষণ তুমি ওর ওপরে ভালো করে নজর রেখো তো। করণের কথা শান্তি নিজের ঘরে বসে বসে শুনে নিল। ওর চোখ লাল হয়ে গেল আর ওর চেহারায় এক ভয়ঙ্কর হাসি খেলে গেল। ও কিছু প্ল্যান করল। করণ অফিস চলে গেল। আরতি সারাদিন শান্তির ওপর নজর রাখল, কিন্তু ওর কোনো কিছুই ভূতিয়া মনে হলো না। সন্ধ্যের সময় সূর্য ডুবতে লাগবে। আরাফ খাবার খাচ্ছিল, তখনই ওর তেষ্টা পেল। শান্তি দিদি, জল দাও না। হঠাৎই আরবের সামনে অনেকগুলো এলোমেলো চুল ঝুলতে লাগলো। ও ভয় পেয়ে ওপরে তাকালো। শান্তি, কিন্তু ও সেই শান্তি নয়, এক ভূতিয়া আকৃতি উল্টো ঝোলে। আরব ভয় পেয়ে গেল। ভূত মা! শান্তি আরবের পা ধরে ওকে অন্ধকারে ঘরে টেনে নিয়ে গেল। আরব চিৎকার করতে লাগলো, আর ওকে বাঁচানোর কেউ ছিল না, কারণ আরতি কোনো কাজে বাইরে গেছিল। কিছুক্ষণ পর দরজায় টোকা মারার আওয়াজ এলো। শান্তি দরজা খুলল। সামনে আরতি দাঁড়িয়েছিল। গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি, চলো। শান্তি, তুমিও খেয়ে নাও। না, আমি আমার খাবার খাচ্ছি। ঘরে তো কিছু ছিলই না খাবার, তাহলে তুমি কি খেলে? আরতি শান্তির ঘরে গেল আর ওখানকার দৃশ্য দেখে ওর রক্ত জমে গেল। আরাফ মরে পড়েছিল। ওর শরীর যেন কেউ আঁচড়ে আঁচড়ে খেয়েছে। আরতি ভয় পেতে পেতে পেছনে ঘুরল, আর শান্তি এবার নিজের ভূতিয়া রূপে লাল চোখে রক্তে ভরা চেহারায় হাসছিল। না, না, না। শান্তি আরতির শরীরে প্রবেশ করে গেল। আরতি ছটফটাতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যে ওর শরীর টুকরো টুকরো হয়ে গেল। হাত, পা, মাথা সব আলাদা। করণ অফিস থেকে ফিরছিল। শান্তির ব্যাপারে জানার জন্য মদন হাউস এজেন্সিতে পৌঁছালো। ও সেখানকার অ্যাডমিনের সাথে কথা বলল। না মিস্টার, আমরা তো আপনার ঘরে কোনো কাজের লোক পাঠাইনি। তাহলে ও শান্তি আসলে কে? ও তো বলেছিল যে আপনি ওকে পাঠিয়েছিলেন।
আপনার ওকে কাজে রাখার আগে আমাদের থেকে কনফার্ম করা উচিত ছিল। কারণের নিঃশ্বাস জোরে জোরে পড়তে লাগলো। ও জোরে ঘরের দিকে গেল। ভয় আর অস্থিরতা ওকে ঘিরে ফেলছিল। ওর ঘরে পৌঁছালো, দরজার ঘন্টি বাজালো। কিছুক্ষণ পরে শান্তি দরজা খুলল। তুমি কে বলো তো, সত্যি করে বলো। আমি জানতে পেরে গেছি মদন হাউসকিপিং এর লোকেরা তোমাকে পাঠায়নি। কে তুমি? সাহেব, এটা আমি পরে বলবো। আরতি দিদিকে কেউ মেরে, আর আরফ কেউ। ওই দেখো। কি? কারণ দেখল যে আরতি আর আরফ মরে পড়ে আছে। ওদের শরীরকে দেখে এমন মনে হচ্ছিল যেন ওদেরকে কেউ খিমচে খিমচে খেয়েছে। কে মারলো আমার স্ত্রী আর আমার বাচ্চাটাকে? ওপরে বসে আছে ঘরে। আমি ওকে বন্ধ করে রেখেছি। কারণ রেগে গিয়ে ওপরের ঘরে গেল। শান্তি ওর পেছন পেছন গেল। ওর দরজা খুলল আর দেখল ঘরে শান্তি বসেছিল, মাথা ঝুঁকিয়ে। কারণ ভয় পেয়ে পেছনে ঘুরল, আর পেছনেও শান্তি দাঁড়িয়েছিল। কে তুমি? কান্নুকে জানো? ওর ব্যাপারে তুমি কি করে জানলে? আমি আনু। অনু, তুমি? হ্যাঁ, আমি। 10 বছর আগে আমি নিজের হাতে মেরে দিয়েছিলাম। আজ থেকে 10 বছর আগে আনু করণের এখানে কাজের লোক ছিল। করণের বদ নজর ওর ওপর ছিল। ও আনুকে বিয়ের প্রতিজ্ঞা দিল আর ওর সাথে সম্বন্ধ করলো। আর তারপর একদিন অনু গর্ভবতী হলো। আমি গর্ভবতী, 7 মাস চলছে। আমি তো আমার ছেলের নামটাও ভেবে নিয়েছি, কর্ণ আর অনু, #অনু। এসব তো ঠিক আছে, কিন্তু তুমি বিয়ে কবে করবে? আনু সব সময় করণের ওপরে বিয়ের প্রেশার দিত, কিন্তু করণ ওকে শুধু বোকা বানাতো। আর একদিন ও আনুকে ছাদ থেকে ধাক্কা মেরে দিল আর আনু মারা গেল। আমার সাথে সাথে আমার বাচ্চাও মারা যাচ্ছে। আমি নিশ্চয়ই ফিরবো আর তোর পরিবারের নাশ করে দেব। আমি ফিরে এসেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। করণ পালানোর চেষ্টা করলো, কিন্তু শান্তি ওর গলা ধরে ওকে হাওয়ায় উঠিয়ে দিল। কিছুক্ষণেই করণের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আর শান্তিও সেখান থেকে গায়েব হয়ে গেল।